গল্পটুন বাংলা চ্যানেলের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। চারুলতার জীবনের নানা ঘটনা আর রোমাঞ্চকর মুহূর্তগুলো নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই আয়োজন। এই পর্বে চারুলতার জীবনের অজানা সব অধ্যায় উন্মোচিত হতে যাচ্ছে, যা আপনাদের মুগ্ধ করবে। পুরো গল্পের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আশা করি আজকের পর্বটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তবে শুরু করা যাক। আমি কথা দিচ্ছি জেসমিন, কাল বিকালের আগেই তোমরা এই জল নিধরক কাপড় পেয়ে যাবে। মাসি, তুমি শুধু রাজ্যের গুদাম থেকে আমাকে বেশ কিছুটা খাঁটি রাজপ্রাসাদের দুজন প্রহরী কাপড়ের দুটো বড় বান্ডিল নিয়ে সেখানে এলো। বাবা, রাজেশ বাবু, আপনার এই নরম মনটাই তো আমাদের সন্তানের সবচেয়ে বড় আশ্রয়। কিন্তু চারু, বাচ্চা যদি সারা রাত কাঁদে তখন আমি কি করব? আমি তো আর হেমমধু রাজ্যের বিদ্যাপীঠ প্রাঙ্গণ। পরদিন সকাল। রাতের টানা বৃষ্টির কারণে চারদিক বেশ কাদাময় হয়ে গেছে। যোগু মোড়ল বিদ্যাপীঠের দিকে এলেন। তিনি দেখলেন কয়েকজন কৃষক বৃষ্টিতে ভিজে গেছে। বিদ্যেধর মশাই, এইসব কি হচ্ছে? আমি তো ভাবলাম বৃষ্টির জন্য আজ বিদ্যাপীঠ বন্ধ থাকবে, আর এই কৃষকেরা বৃষ্টিতে ভিজে এসব কি করছে? যোগু মোড়ল মশাই, জ্ঞানের তৃষ্ণায় একবার জেগে উঠলে কি আর বৃষ্টির জলে তা নেভানো যায়? কাল রাত থেকে যখন বৃষ্টি শুরু হলো তখন এই কৃষক ভাইয়েরাই ঠিক করেছে বৃষ্টির জন্য তারা একদিনও পড়া বন্ধ করবে না। তাই তারা নিজেরাই বটগাছের চারপাশ ঘিরে একটা বড় ছাউনি করেছে। যোগু মোড়ল মশাই, আমরা আমরা বিদ্যাপীঠে এসে বুঝতে পেরেছি বিদ্যার চেয়ে বড় কোনো সম্পদ নেই। বৃষ্টির জলে যদি আমাদের বই আর ছেলের ভিজে যায় তবে তো আমাদের ক্ষতি। তাই আমরা সবাই মিলে এই ছাউনিটা বানিয়েছি। এর নিচে বসে আমরা বর্ষাকালে শান্তিতে বিদ্যে লাভ করতে পারবো। হরিশ, তোদের এই কাজের উৎসাহ দেখে আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে রে। তোরা নিজেরা উদ্যোগ নিয়ে বিদ্যাপীঠকে বৃষ্টির হাত থেকে বাঁচাচ্ছিস। রাজপুত্র অরুণ শুনলে যে কি খুশি হবে তা তোরা ভাবতেও পারবি না। রাজপুত্র মশাই তো আমাদের জন্য এত বড় বিদ্যাপীঠ বানিয়েছেন, আমাদেরও তো কিছু দায়িত্ব আছে মোড়ল কর্তা। আমরা তো আর ভোট দিয়ে সাহায্য করতে পারবো না, তাই নিজেদের গায়ে জোর দিয়ে এই ছাউনিটা বানিয়ে দিচ্ছি। যোগু মোড়ল মশাই, রাজপুত্র অরুণ সত্যি একজন মহান রাজা। তিনি তো শুধু ভবন বানাননি, তিনি মানুষের মনের ভেতরটাকে তৈরি করে দিয়েছেন। এই কৃষকরা এখন আর শুধু প্রজা নয়, এরা এই রাজ্যের পাহারাদার হয়ে উঠেছে। তোরা একা কেন কাজ করবি হরিশ? আমাকেও সাথে নে, আমার বয়স হতে পারে, কিন্তু বিদ্যাপীঠের কাজে আমি বসে থাকতে পারবো না রে। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ। সকালবেলা। বাইরে বৃষ্টির বেগ আজ একটু কমেছে, তবে আকাশ ঘন কালো মেঘে ঢাকা। চারুলতা এবং রাজপুত্র অরুণ বারান্দায় দাঁড়িয়ে আছে। চারু, কালু মাঝে আর তার দলবল কাল রাত থেকে একটানা কাজ করে দুটো বড় নৌকার কাঠামো দাঁড় করে ফেলেছে। পুরনো শালকাঠগুলো সত্যি পাথরের মতো শক্ত। এই নৌকা বন্যার জলেও একটুও টলবে না। আমি ভাবছি আজ একবার সুরেশপুরের নদীর ঘাটে গিয়ে কাজটা নিজের চোখে দেখে আসব। আপনি অবশ্যই যাবেন রাজপুত্র, কিন্তু কাল রাতে বৃষ্টির শব্দ শুনতে শুনতে আমার মাথায় নতুন একটা কথা এসেছে। আমরা নৌকা তো বানাচ্ছি, কিন্তু যখন খুব জরুরি দরকার পড়বে, কোনো অসুস্থ বা বয়স্ক মানুষকে এক গ্রাম থেকে অন্য গ্রামে নিতে হবে, তখন এই খোলা নৌকায় তো তারা বৃষ্টির জলে আরো ভিজে যাবে। খোলা নৌকায় রোগী পারাপার করা তো খুব বিপদের। তুমি একদম ঠিক কথা বলেছো চারু। আমি তো নৌকার কাঠামোর কথাই শুধু ভেবেছি, ছাউনির কথা তো ভাবিনি। কিন্তু নৌকার ছাউনি তো সাধারণ গোলপাতা বা বাঁশ দিয়ে হয়। প্রবল বৃষ্টি আর ঝড়ে তো সেই ছাউনি উড়ে যাবে বা জল চুয়ে পড়বে। গোলপাতা নয় রাজপুত্র, আমাদের এমন একটা কাপড়ের ছাউনি দরকার যার ভেতর দিয়ে এক ফোঁটা জলও গলতে পারবে না। আমি জেসমিনকে বলেছি তাঁতি মাসিকে ডেকে পাঠাতে। তাঁতি পল্লীতে আমাদের এমন মোটা আর জল নিধরক কাপড় তৈরি করতে হবে যা নৌকার উপর শক্ত করে বেঁধে দেওয়া যায়। কাপড়ের ভেতর দিয়ে জল গলবে না? এটা কিভাবে সম্ভব চারু? সুতোর ফাঁক দিয়ে তো জল ঢুকবেই। সম্ভব রাজপুত্র, সাধারণ সুতোর জল ঢুকবে, কিন্তু সেই সুতোর উপর যদি আমরা বিশেষ কোনো প্রলেপ দিই তবে জল আর দাঁড়াতে পারবে না। আমি ঠিক করেছি মৌমার ধুনোর প্রলেপ দিয়ে এই কাপড় তৈরি করব।
আপনি শুধু নৌকার মাপে কাপড়ের হিসাবটা রাজেশকে দিয়ে তাঁতিপল্লীতে পাঠিয়ে দেবেন। চারু, তোমার এই নতুন চিন্তাধারা আমাদের রাজ্যের কাজগুলোকে নিখুঁত করে তুলেছে। আমি এক্ষুনি রাজেশের কাছে যাচ্ছি মাপের হিসাবটা নিয়ে। মধুপুর রাজ্যের তাঁতিপল্লী। দুপুরবেলা তাঁতিমাসি রূপমঞ্জুরি এবং মধুবালা বসে আছে। জেসমিন সেখানে এসে উপস্থিত হলো। মাসি, রূপমঞ্জুরি, আমি একটা খুব জরুরি কাজ নিয়ে এসেছি, চারু দিদির নির্দেশ নিয়ে। জেসমিন মন্ত্রিনী মা, আপনি এই বৃষ্টির মধ্যে ভিজে কেন এলেন? আমাকে খবর দিলেই তো আমি রাজপ্রাসাদে ছুটে যেতুম। বলুন কি নির্দেশ? সুরেশপুর গ্রামে যে নতুন নৌকোগুলো তৈরি হচ্ছে সেগুলোর ছাউনির জন্য আমাদের বিশেষ কাপড় তৈরি করতে হবে। সাধারণ কাপড় নয় মাসি, এমন মোটা কাপড় যার উপর দিয়ে এক ফোঁটা বৃষ্টির জলও ভেতরে ঢুকতে পারবে না। চারু দিদি বলেছে কাপড়ের উপর মোম আর ধুলোর প্রলেপ দিতে হবে। মোম আর ধুলোর প্রলেপ? কিন্তু জেসমিন, সেটা কিভাবে করা যায়? কাপড় তো শক্ত হয়ে যাবে। শক্ত হবে না মধুবালা। জেসমিন, চারুলতা একদম সঠিক কথাই ভেবেছে। আমি রত্নগড়ে একবার বিদেশি বণিকদের জাহাজের পালে এমন মোম মাখানো কাপড় দিয়ে তৈরি হতে দেখেছিলাম। সাধারণ সুতোর বদলে আমাদের একটু মোটা কাপড় বুনতে হবে। তারপর খাঁটি মোম আর ধুলো উনুনে গলিয়ে সেই কাপড়ের ওপর গরম অবস্থাতেই লেপে দিতে হবে। মোম শুকিয়ে গেলে কাপড়টা একদম চামড়ার মতো হয়ে যাবে, জল পিছলে পড়বে। তুমি ঠিক এই কাজটা করতে পারবে রূপমঞ্জুরি? আমাদের হাতে কিন্তু সময় খুব কম। কালকের মধ্যে অন্তত দুটো নৌকার ছাউনির কাপড় আমাদের ঘাটে পাঠাতে হবে। আমি কথা দিচ্ছি জেসমিন, কাল বিকালের আগেই তোমরা এই জল নির্ধারক কাপড় পেয়ে যাবে। মাসি, তুমি শুধু রাজ্যের গুদাম থেকে আমাকে বেশ কিছুটা খাঁটি মোম আর ধুলো জোগাড় করে দাও। আর মধুবালা, তুই মোটা সুতোর বান্ডিলগুলো বের কর। আমরা আজ রাত জেগে কাপড় তৈরি করব। তোমাদের এই উৎসাহ দেখে আমার ভীষণ ভালো লাগছে। আমি এখনই মোম আর ধুলো পাঠানোর ব্যবস্থা করছি। মধুপুর রাজ্যের প্রধান হাট। বিকেল বেলা হাটে আজ কাদার বৃষ্টির কারণে মানুষের আনাগোনা নেই বললেই চলে। ভ্যাবলা, ক্যাবলা এবং ছোটন দোকানে দাঁড়িয়ে আছে। ভ্যাবলাদা, হাটে তো আজ কোনো খদ্দের এলো না। আমাদের তৈরি করা এতগুলো আরোগ্য সন্দেশ আর ক্ষীরের মিষ্টি তো সব পড়ে আছে। এগুলো তো কাল পর্যন্ত রাখলে স্বাদ নষ্ট হয়ে যাবে। আমি তো সেটাই ভাবছি রে ছোটন। বৃষ্টির দিনে বয়স্ক মানুষেরা তো আর কাদা ভেঙে হাটে আসতে পারবে না রে। কিন্তু ঠান্ডার দিনে এই আরোগ্য সন্দেশ তো তাদের সব থেকে বেশি দরকার রে। দরকার তো বটে, কিন্তু তারা হাটে না এলে আমরা মিষ্টিগুলো বিক্রি করব কিভাবে? আমার মাথায় ছোট্ট একটা বুদ্ধি এসেছে ভ্যাবলাদা। খদ্দের যদি হাটে না আসতে পারে তবে আমরাই মিষ্টি নিয়ে খদ্দেরদের বাড়িতে চলে যাব। তুই পাগল হলি নাকি ছোটন? এই কাদার মধ্যে বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি বিক্রি করবি? আর বৃষ্টিতে তো মিষ্টির ঝুড়ি ভিজে একেবারে একাকার হয়ে যাবে রে। বৃষ্টিতে ভিজবে না নিতাই জ্যাঠা। সুরেশপুর গ্রামের মোড়ল গিন্নি যেমন মাটির মটকার মুখে কাদা লেপে শুকনো খাবার রাখছেন, আমরাও ছোট ছোট মাটির হাঁড়িতে শালপাতা বিছিয়ে এই মিষ্টিগুলো রাখবো। তারপর হাঁড়ির মুখ শক্ত করে বেঁধে নেব। আমি আর ভ্যাবলাদা দুটো বড় ঝুড়িতে এই হাঁড়িগুলো নিয়ে গ্রামের বয়স্ক আর অসুস্থ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেব। তারা ঘরে বসে ওষুধও পাবে, মিষ্টিও পাবে। ছোটন, তুই তো আমাদের চোখ খুলে দিলি রে। শুধু হাটে বসে থাকলে তো আর ব্যবসা হয় না। মানুষের দরকারে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হয়। নিতাই দা, আপনি আর ক্যাবলা মিলে ছোট ছোট হাঁড়িগুলো পরিষ্কার করুন। আমি আর ছোটন মিষ্টিগুলো ভরা শুরু করছি। তোদের এই কাজের কোনো তুলনা হয় না। আমি ভেবেছিলাম আজ মিষ্টি ফেলে দিতে হবে রে। আর তোরা সেই মিষ্টি দিয়ে মানুষের সেবা করার পথ বের করে নিলি। তোরা সাবধানে যাবি, গ্রামের রাস্তা খুব পিছল রে। মধুপুর রাজ্যের সুরেশপুর গ্রামের নদীর ঘাট। পরদিন সকাল। নদীর জল আরো কিছুটা বেড়েছে। কালু মাঝি আর তার কারিগররা মিলে প্রথম দুটো বড় বড় নৌকার কাজ একদম শেষ করে ফেলেছে। পুরনো
পুরনো শাল কাঠের নৌকাগুলো জলে ভাসানো হয়েছে। জেসমিন, রাজেশ এবং পুরনো মোড়ল নৌকার কাজ দেখছেন। সেনাপতি মশাই, মোড়ল মশাই, দেখেন দেখেন নৌকা বানিয়েছি। কাঠগুলো এত শক্ত যে কুড়ুল দিয়ে কাটতেও ঘাম ছুটে গেছে। 10 জন মানুষ আরাম করে এই নৌকায় বসতে পারবে, একটুও টলবে না গো। কালু, তুই সত্যি তোর নামের সুবিচার করেছিস রে। যেমন মজবুত গড়ন তেমন সুন্দর কাজ, কিন্তু নৌকার উপরে যে বাঁশের কাঠামো করেছিস, সেখানে তো ছাউনি দিতে হবে রে। এমন সময় রাজপ্রাসাদের দুজন প্রহরী কাপড়ের দুটো বড় বান্ডিল নিয়ে সেখানে এলো। বাবা, রাজেশ বাবু, চারুদিদির নির্দেশ মতো নৌকার জল নির্ধারক ছাউনি চলে এসেছে। রূপমঞ্জুরি আর মধুবালা সারা রাত জেগে মোমার ধুলো প্রলেপ দিয়ে কাপড় তৈরি করেছে। এত তাড়াতাড়ি কাজ হয়ে গেল জেসমিন, দেখি কাপড়টা কেমন হলো। রাজেশ কাপড়ের একটা বান্ডিল হাত দিয়ে ছুঁয়ে দেখলো। কাপড়ের ওপর একদম মসৃণ আর শক্ত, কিন্তু ঠিক যেন চামড়ার মতো। বাবা, এ তো সাধারণ কাপড় নয়, এর ভেতর দিয়ে এক ফোঁটা জলও ঢোকার কোনো উপায় নেই। কালু মাঝি, তুমি তোমার কারিগরদের দিয়ে এখনই এই কাপড়টা নৌকার বাঁশের কাঠামোর উপর শক্ত করে বেঁধে নাও। কালু মাঝি আর কারিগররা দ্রুত কাপড়টা নৌকার ছাউনির ওপর টান টান করে বেঁধে দিল। জেসমিন মা, সারু মায়ের বুদ্ধি আর তাঁতি পল্লীর কাজের তো কোনো জবাব নেই। এই নৌকার ভেতরে বসে থাকলে কেউ বুঝতে পারবে না যে বাইরে বৃষ্টি হচ্ছে গো। আমাদের গ্রামের বয়স্ক আর অসুস্থ মানুষেরা এবার একদম নিরাপদে পারাপার হতে পারবে। হ্যাঁ বাবা, চারুদিদি ঠিক এটাই চেয়েছিলেন। এই রাজ্যে সাধারণ মানুষের যাতে কোনো কষ্ট না হয়, তার সব রকম প্রস্তুতি আমরা খেয়াল রাখছি। নৌকার জল নির্ধারক ছাউনির পরীক্ষা সফল হওয়ার পর সেনাপতি রাজেশ এবং জেসমিন কালু মাঝিকে ধন্যবাদ জানিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হলো। নৌকার কাজ এখানে খুব সহজে এবং নিরাপদে সম্পন্ন হলো। রাজ্যের মানুষের পারাপারের আর কোনো চিন্তা রইল না। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ, চারুলতার কক্ষ। পরন্ত বিকেল, রাজপুত্র অরুণ খুব নিঃশব্দে ঘরে প্রবেশ করলো। তার হাতে একটা সদ্য ফোটা কদম ফুল। রাজ্যের সব খবর তো জানালার বাইরে পাওয়া যায় না চারু। তুমি কার অপেক্ষায় বসে আছো? চারুলতা চমকে ঘুরে তাকালো। রাজপুত্র অরুণকে দেখে তার মুখে এক স্নিগ্ধ এবং লাজুক হাসি ফুটে উঠল। রাজপুত্র, আপনি কখন এলেন? আমি তো বৃষ্টির শব্দে আপনার পায়ের আওয়াজই শুনতে পাইনি। আমি তো সেই তখন থেকে দরজার কাছে দাঁড়িয়ে তোমাকে দেখছিলাম। নৌকার কাজ একদম শেষ চারু। ঘাটে শক্ত করে নৌকা বাঁধা হয়েছে। এবার চলো, রাজ্যের সব কঠিন কাজ আর চিন্তা ভাবনা কিছুক্ষণের জন্য রাজদরবারে রেখে আসি। আপনি ঠিক বলেছেন রাজপুত্র। এই কয়েকদিন ধরে শুধু কাজ আর কাজ। আপনার নিজের দিকে খেয়াল রাখার কোনো সময়ই নেই। কিন্তু কদম ফুলটা আপনি কোথায় পেলেন? রাজপ্রাসাদের বাগানে তো আর যাওয়ারই উপায় নেই, সব জায়গায় জল। তোমার জন্য ফুল আনতে আমাকে কি আর বাগানে যেতে হয় চারু? ভেতরের প্রাঙ্গণে যে কদম গাছটা আছে, আমি ওটার ডাল থেকে পেরে এনেছি। বৃষ্টির দিনে তোমার হাতে কদম ফুল না থাকলে কি আর এই দিনটার কোনো পূর্ণতা থাকে? চারুলতা একটু লজ্জা পেয়ে মাথা নিচু করলো। তার নজর পড়লো চারুলতার পাশে থাকা ছোট্ট জামা দুটোর উপর। চারু, এই জামাগুলো কি রূপমঞ্জুরি মধুবালার বোনা সেই রেশম সুতোর জামা? হ্যাঁ রাজপুত্র, দেখুন কত সুন্দর আর নরম। আমি তো সারাদিন ধরে শুধু এই জামাগুলোই দেখছি। আমার বারবার মনে হচ্ছে কবে আমাদের সন্তান এই জামাগুলো গায়ে দিয়ে পুরো রাজপ্রাসাদ জুড়ে ছুটে বেড়াবে। চারু, আমি মাঝে মাঝে ভাবি, আমি কি সত্যি এত বড় একটা দায়িত্ব সামলাতে পারবো? আমি একজন রাজা হতে পারি, কিন্তু একজন বাবা হিসেবে আমি কতটা ভালো হতে পারবো তা নিয়ে আমার খুব ভয় হয়। আপনি একদম ভয় পাবেন না রাজপুত্র। যে মানুষটা পুরো 2 রাজ্যের সাধারণ মানুষকে নিজের সন্তানের মতো ভালোবাসতে পারে, সে তার নিজের সন্তানের জন্য পৃথিবীর সব থেকে ভালো বাবা হবে। আপনার এই নরম মনটাই তো আমাদের সন্তানের সবচেয়ে বড় আশ্রয়। কিন্তু চারু, বাচ্চা যদি সারা রাত কাঁদে তখন আমি কি করব? আমি তো আর তোমার মতো এত সুন্দর করে ঘুম পাড়ানির গান গাইতে পারি না। আমি তো শুধু তলোয়ার চালানো আর রাজ্যের আইন কানুন জানি। আপনাকে তলোয়ার চালাতে হবে না রাজপুত্র। আপনি শুধু তাকে বুকে জড়িয়ে ধরে গল্প শোনাবেন। আপনি শোনাবেন কিভাবে আপনি ভৈরব মহাজনকে হারিয়েছিলেন, কিভাবে আপনি রত্নকরের রাক্ষসীকে হারিয়েছিলেন, হারিয়ে আমাদের এই রাজ্যে শান্তি ফিরিয়ে এনেছিলেন। দেখবেন আপনার বীরত্বের গল্প শুনতে শুনতেই সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। আর সে যদি তোমার মতো দেখতে হয় চারু,
একদম তোমার মতো মায়াবী চোখ, তোমার মতো স্নিগ্ধ হাসি, তাহলে তো আমি সারাদিন রাজদরবারের কাজ ফেলে শুধু ওর দিকেই তাকিয়ে থাকবো। আর সে যদি আপনার মতো হয়, আপনার মতো শান্ত, ধীর আর সাহসী, আমি চাই আমাদের সন্তান আপনার মতো একজন সত্যনিষ্ঠ মানুষ হয়ে উঠুক। রাতের বেলা জেসমিনের কক্ষ। বাইরে এক টানা বৃষ্টির শব্দ। জেসমিন জানালার কাছে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। সেনাপতি রাজেশ নিঃশব্দে ঘরে ঢুকলো। জেসমিন, তুমি এই বৃষ্টির রাতে জানালার কাছে দাঁড়িয়ে আছো কেন? বাইরে ঠান্ডা হাওয়া তো সরাসরি তোমার গায়ে লাগছে। তোমার তো এখন নিজের শরীরের দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখা উচিত। রাজেশ বাবু, আপনি কখন এলেন? আমি তো টেরই পাইনি। বাইরে এই বৃষ্টির শব্দটা আমার এত ভালো লেগেছে যে আমি জানালা ছেড়ে আসতেই পারছিলাম না। মনে হচ্ছে বৃষ্টি যেন আমাদের দুই রাজ্যের সব পুরনো কষ্ট আর কালি ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। তুমি ঠিক বলেছো জেসমিন, কিন্তু এই ঠান্ডা হাওয়াতে বেশিক্ষণ থাকলে তোমার শরীর খারাপ করবে। রাজেশ বাবু, আজ যখন চারু দিদি আর আমার জন্য রূপমঞ্জুরের মায়ের বোনা ওই লাল রেশমি জামাগুলো দেখলাম, আমার বুকের ভেতরটা কেমন করছিল তা আপনাকে বোঝাতে পারবো না। এক সময় আমি ওদের দুজনকে কত ঘৃণা করতাম, আর আজ ওদের হাতের কাজে আমাদের সন্তানের প্রথম জামা তৈরি হলো। এটাই তো তোমার সবচেয়ে বড় গুণ জেসমিন, তুমি মানুষকে ক্ষমা করতে জানো। তুমি যদি ওদের ক্ষমা না করতে, তাহলে কি আজ এই শান্তির দিনটা আমরা দেখতে পেতাম? আমার বাবা মাকেও তো তুমি বদলে দিয়েছো। সুরেশপুর গ্রামের মানুষ যে আজকে বাবাকে এত সম্মান করে, তার সবটুকু কৃতিত্ব শুধু তোমার। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা সৎ মায়ের জ্বালা পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মাথায় তার নীল ফিতা কিংদ, চোখে ভরা আলো, ভালুক খরগোশ পাখিরা সব ডাকে বন্ধু চলো। চারুলতা চারুলতা গল্প বলে সারাদিন, ভালোবাসা মজার হাসি এই তার রুটিন চল।